Now I am going to next slide. Here are some diagram about accountants, the chartered accountant and engineer tools and techniques. Some diagram I mentioned here. This is the engineering accounting. Engineering accounting, there are two words at first, engineering and accounting. Engineering means a technician who deal with technical work or technical activities. And accounting means a information systems, system by system follow and make a report to the interested parties. This is the accounting. So engineering accounting, now a question may be arise commonly. What is the engineering accounting? Engineering accounting is a specialized discipline. ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং হলো একটা বিশেষায়িত বা বিশেষ ডিসিপ্লিন দ্যাট ইন্টিগ্রেটেড প্রিন্সিপলস অফ ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং, যাহা ইন্টিগ্রেটেড মানে সমন্বয় সাধন করে। কিসের ভিতরে সমন্বয় সাধন করে? ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপলস এন্ড অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আর ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপলস মাঝে তারা সমন্বয় সাধন করে যে বিশেষ ডিসিপ্লিন, সেটাই হলো ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। নাও a general question may be designed, what is the principle of engineering বা ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপলসটা কি? ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপলসটা সাধারণত টেকনিশিয়াল বা টেকনিক্যাল ওয়ার্ক, to do the work a engineer draw a plan and gradually try to complete this work. Ultimately we can see that principles of engineering means the technical activities of an engineer. And accounting, you know, the accounting means an information system to record, identify, classify, and prepare a report. This activity is called accounting. That to manage and optimize financial aspect of engineering project, process and operation. অর্থাৎ যেটাকে ম্যানেজ করা হয়, কি ম্যানেজ করা হয়? ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রসেস আর ইঞ্জিনিয়ারিং অপারেশন, এই তিনটি জিনিস এখানে ম্যানেজ করা হয়। এই তিনটি জিনিস ম্যানেজ করা করে রিপোর্ট তৈরি করাকে বলা হয় অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাই ইঞ্জিনিয়ারিং যে কার্যকলাপ, যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলি সিস্টেমেটিক ওয়ে রেকর্ড করা, আইডেন্টিফাই করা, ক্লাসিফাই করা, রিপোর্ট তৈরি করাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। ওকে, it involves analyzing, planning and monitoring cost, revenue and financial risks. এখানে অবশ্যই মনিটরিং করা হয়। কি কি মনিটরিং করা হয়? কস্ট, রেভিনিউ এন্ড ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যাসোসিয়েট উইথ ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত বা ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত ফাইন্যান্সিয়াল রিস্ক, রেভিনিউ, কস্টকে মনিটরিং করা হয়। এই কার্যাবলী গুলোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। ভেরি সিম্পল। Next para, this approach is crucial in organization where engineering plays a significant role such as manufacturing, construction, technology, and in infrastructure development. Engineer accounting ensures that technical decisions are finally viable and aligns with organizational goal. Ultimately, organizational গোলের সাথে এটা সম্পর্কিত।
ঠিক আছে। তাহলে এখানে দুইটা কাজ আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, একটা দেখতে হবে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো কি আর অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস গুলো কি। এই দুই অ্যাক্টিভিটির সমন্বয়ে যা করা হয় তাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো কি কি হতে পারে এখানে লেখা আছে, যে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। আর এই অ্যাক্টিভিটিস গুলোকে মনিটরিং করা, রেভিনিউ নির্ণয় করা, বা ফাইন্যান্সিয়াল রিস্ক যেগুলো থাকে সেগুলো মিনিমাইজ করা, এই সংক্রান্ত কাজ কাজ করা এবং একটা রিপোর্ট তৈরি করা, এই সকল কার্যাবলীকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। ভেরি সিম্পল। ওকে, নাও আই এম গোয়িং টু অ্যানাদার স্লাইড। রোলস অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এবং ইঞ্জিনিয়ারিং তাদের ভূমিকাগুলো কি কি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংটা কি রোল পালন করে, বিং উইথ দ্য ডিজাইন অ্যান্ড প্ল্যানিং দ্য ফেজ। ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং এর কার্যাবলীর ভিতরে যে রোল গুলো থাকে সাধারণত ডিজাইন এবং প্ল্যানিং ফেজ নিয়ে তারা কাজ করে বা ভূমিকা পালন করে। অ্যাকাউন্টিং আইডেন্টিফাই, রেকর্ডিং আর রিপোর্টিং। অ্যাকাউন্টিং কাজ তিনটা রোলে কাজ করে, তারা আইডেন্টিফাই করে, রেকর্ড করে আর রিপোর্ট করে। আইডেন্টিফাই করে কি, যে ফাইন্যান্সিয়াল সাথে এটা সম্পর্ক আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হয়, তারপরে রেকর্ড করা হয় সিস্টেমেটিক ওয়ে, তারপরে রিপোর্ট তৈরি করা হয়। ঠিক আছে, another role of engineering involve actual construction, manufacturing and implementation phase. কনস্ট্রাকশন, অবকাঠামো, অ্যাকচুয়াল এবং অবকাঠামো বিষয়বস্তুগুলো, ম্যানুফ্যাকচারিং উৎপাদন আর বাস্তবায়ন ফেজ নিয়ে তারা ভূমিকা পালন করে। অ্যাকাউন্টিং কি করে, ওয়ার্কস concurrently to track expense, cash flow and ensure the project within the budget. অ্যাকাউন্টিংটা তারা কি করে, তারা ট্র্যাক এক্সপেন্স করে, অর্থাৎ কোনো এক্সপেন্স, কোনো ব্যয়, কোনো ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লো, সেগুলোকে তারা কি করে ট্র্যাক করে, ট্র্যাক রেকর্ড করে। দ্য প্রজেক্ট, একটা প্রজেক্টের এনশিওর দ্য প্রজেক্ট, প্রজেক্ট এনশিওর করতে উইদিন দ্য বাজেট, অর্থাৎ কত টাকা বাজেট আছে, সে বাজেট অনুসারে সে কার্যকলাপের খরচ কতটুকু হয়েছে, কতটুকু ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়েছে, সেইগুলো তারা এনশিওর করে। Another role of engineering, the completion of the project, including finance, final inspection, testing, and handover. কোনো প্রজেক্ট কমপ্লিশন যদি হয় সেগুলো তারা ফাইনাল ইন্সপেকশন করে, টেস্টিং করে, তারপরে লাস্টে হ্যান্ড ওভার করে। এই যে ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষে এই কাজটা করে। অ্যাকাউন্টিং এর সর্বশেষটা কি করে হয়, অ্যাকাউন্টিং এ কন্ডাক্ট এ ডিটেইলস ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টু কম্পেয়ার অ্যাকচুয়াল কস্ট এগেইনস্ট বাজেট, অর্থাৎ বাজেটের সাথে অ্যাকচুয়াল কস্ট সেটা কম্পেয়ার করা হয়, তারপরে সিদ্ধান্ত নেয়। সর্বশেষ অ্যাকাউন্টিং এই কাজটা করে থাকে। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর রোলস এবং ইঞ্জিনিয়ারিং এর রোলস সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। একটি কোয়েশ্চেন আছে, হোয়াই ডু ইঞ্জিনিয়ার্স নিড অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারদের জন্য কেন অ্যাকাউন্টিং প্রয়োজন। এখানে কিছু কথা বলা আছে, দেখুন, ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং ব্রিজ দ্য গ্যাপ বিটুইন টেকনিক্যাল অপারেশন এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং তারা ব্রিজ করে, কি করে, সমন্বয় সাধন করে কিসের মধ্যে, টেকনিক্যাল অপারেশন এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। টেকনিক্যাল অপারেশন সাথে সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে তারা কাজ করে ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং। টেকনিক্যাল অপারেশন কোনগুলো, যেগুলি কোনো কিছু তৈরি করার জন্য নকশা তৈরি করা, কোনো কিছু ইনোভেশন থিঙ্কিং করা প্ল্যান অনুসারে। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, যে এইগুলো তৈরি করার জন্য একটা ফাইন্যান্সের প্রয়োজন হয়, সেই ফাইন্যান্স
আহ সে ফাইন্যান্সকে ব্যবস্থাপনা করা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আওতাভুক্ত। তাহলে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উদ্ভাবনের শক্তিও প্রয়োজন, এই উদ্ভাবনীয় শক্তির পিছনে ব্যাকআপ হিসেবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা প্রয়োজন। এই জন্য ইঞ্জিনিয়ারদের অ্যাকাউন্টিংও প্রয়োজন ইঞ্জিনিয়ারদের জন্য। ঠিক আছে। বাই এনশিওরিং অ্যাকুরেট কস্ট ট্র্যাকিং, যার মাধ্যমে এনশিওর করা হয় যে কস্ট ট্র্যাকিং আছে কিনা, রিসোর্স অপটিমাইজেশন, পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত মানের রিসোর্স আছে কিনা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইজ করা হয়েছে কিনা, এইগুলো এনশিওর করা হয়। মিট ফাইন্যান্সিয়াল গোল and maintain the competitive edge in the market, এটা প্রতিযোগিতামূলক মার্কেটের মধ্যে এই ফাইন্যান্সিয়াল গোল নিয়ে মিট আপ করা হয়। এটা অ্যাকাউন্টিং এর কাজ। ঠিক আছে। তো এখন কেন অ্যাকাউন্টিং প্রয়োজন ইঞ্জিনিয়ারদের জন্য, তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া হলো। কস্ট ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্টটা জানা প্রয়োজন ইঞ্জিনিয়ারদের জন্য, যাতে সহজে একটা প্রজেক্ট তার রিয়েল এবং বাজেট যে কস্ট ফিগার থাকে সে সম্পর্কে তারা অবগত হতে পারে। প্রজেক্ট বাজেটিং অ্যান্ড প্ল্যানিং, একটা প্রজেক্টের বাজেট এবং প্ল্যানিং এর সম্পর্কে জানা প্রয়োজন হয় বা জানতে পারে ইঞ্জিনিয়ার, এই জন্য অ্যাকাউন্টিং প্রয়োজন, এটা অ্যাকাউন্টিং থেকে জানা যায়। ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন অফ ইঞ্জিনিয়ার প্রজেক্ট, ইঞ্জিনিয়ারের যে প্রজেক্ট থাকে সেগুলো ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করতে হয়, কখনো হাই প্রাইস, কখনো লো প্রাইস, কখনো ইনফ্লেশন, কখনো ডিফ্লেশন, এই জাতীয় বিষয়গুলো অ্যাকাউন্টিং এ আলোচনা করা হয়, এই জন্য ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজন। অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারদের জন্য যে অ্যাসেট, যে প্রপার্টি, যে টুলস গুলো প্রয়োজন হয় সেগুলো যথাযথভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আর এই ম্যানেজমেন্টটা প্রপার অ্যাকাউন্ট রাখলে সেটা ম্যানেজ করা সম্ভব হয়, এই জন্য এটা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই প্রয়োজন। রিস্ক ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে রিস্ক আছে, এই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অ্যাকাউন্টিং স্টাডি অত্যাবশ্যকীয়, যার মাধ্যমে ইঞ্জিনিয়ারদের জন্য এটা এই রিস্ক ম্যানেজমেন্টটা প্রয়োজন, যেটা অ্যাকাউন্টিং এর প্র্যাকটিসের মাধ্যমে সহজে পাওয়া যায়। প্রাইসিং অ্যান্ড বিডিং, অনেক সময় ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট, যে টিম ওয়ার্ক, যে টুলস থাকে সেইগুলো প্রাইসিং বা বিডিং করা হয়, বিড করা হয়, বা তার দাম দর কতটুকু সে সম্পর্কে বার্গেনিং করা হয়। ঠিক আছে। আর এই বার্গেনিং, এই বিডিং প্রাইস অ্যাকাউন্টিং এর ডিটেল বা বিশদভাবে লিপিবদ্ধ থাকে, যার মাধ্যমে ইঞ্জিনিয়ারের জন্য এটা খুবই ইসেনশিয়াল জানার জন্য। পারফরমেন্স অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং এর মাধ্যমে পারফরমেন্স অ্যানালাইজ করা হয়, যেটা ইঞ্জিনিয়ারিং দের জন্য এটা খুবই প্রয়োজন। তাদের প্রজেক্টটা সামটাইমস হ্যাভ টু অ্যানালাইজ অ্যাজ পারফরমেন্স, কোন প্রজেক্টটা পারফরমেন্স ভালো, কোন প্রজেক্টটা পারফরমেন্স লো, এটাকে কম্পেয়ার করা হয় অ্যাকাউন্টিং এর মাধ্যমে, যা ইঞ্জিনিয়ারদের জন্য সহায়ক হিসেবে কাজ করে যদি পারফরমেন্স অ্যানালাইসিসটা আমরা করতে পারি। রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স মানে বিধিবিধান, প্রত্যেকটা ফিল্ডে একটা নির্দিষ্ট বিধিবিধান থাকে, আর এই বিধিবিধান সংক্রান্ত অ্যাকাউন্টিং এর আওতায় পড়ে, যা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও প্রয়োজন। স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, বিশেষ বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাকাউন্টিং এর উপর নির্ভর করে বা অ্যাকাউন্টস এর উপর নির্ভর করে সিদ্ধান্তটা নেওয়া হয়, যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে অ্যাকাউন্টিং কেন প্রয়োজন ইঞ্জিনিয়ারদের জন্য, কিছু পয়েন্ট আমরা এখানে তুলে ধরলাম। ঠিক আছে। ওকে। একটি কোশ্চেন আছে এখানে, ভেরি সিম্পল। ইঞ্জিনিয়ারিং আর চার্টার্ড অ্যাকাউন্টিং, হুইচ ইজ বেটার? ইঞ্জিনিয়ারিং আর চার্টার্ড অ্যাকাউন্টের মধ্যে কোনটা বেটার, কেউ বলতে পারবে? বেটার কোনটা? যাই স্যার, হোক, যে যেটা ডেফিনেট তার জন্য সেটাই বেটার স্যার। ইয়েস, এখানে বলা হয়েছে যে রিফ্লেক্ট অন ইয়োর
স্ট্রেন, ইন্টারেস্ট আর লং টার্ম ক্যারিয়ার গোল, তার নিজের যে চয়েস, যে ক্যারিয়ার গোল বা ইন্টারেস্ট বা নিজের যে একটা স্ট্রংনেস, এটার উপরে নির্ভর করে। ইউ মাইট অলসো কনসিডার ডিসকাস উইথ আ প্রফেশনাল ইন বোথ ফিল্ড or interring to gain the clearly. Why is better? কেন এটা better? Which is better? If you love technology, innovation and practical application, engineering might be better. যদি তুমি টেকনোলজিকে ভালোবাসো বা ইনোভেটিভ হও বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এর দিক থেকে খুবই গুড অ্যাট বা স্কিলফুল, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বেটার। আবার যদি তুমি, ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট ফাইন্যান্স, নাম্বার and বাইং বিজনেস স্ট্র্যাটেজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা মোহ থাকে, ফাইন্যান্স, নাম্বার বা বিজনেস স্ট্র্যাটেজি যদি কোনো মোহ থাকে, সেক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টিংটা বেটার। ঠিক আছে, এটা আপ ডিপেন্ড অন আপ টু ইউ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং? অ্যাকাউন্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদের ভিতরে কি কি সম্পর্ক আছে? ওভারঅল দ্য রিলেশনশিপ বিটুইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাকাউন্টিং অফেন ইনভলভ কোলাবোরেশন। তাদের ভিতরে একটা কোলাবোরেশন আছে টু এনশিওর দ্যাট প্রজেক্ট আর বোথ টেকনিক্যালি সাউন্ড অ্যান্ড ফাইন্যান্সিয়ালি সাস্টেইনাবিলিটি। অর্থাৎ তাদের ভিতরে কোলাবোরেশনটা হবে কেমন, যে প্রজেক্ট আর বোথ টেকনিক্যালি সাউন্ড, প্রজেক্ট একটা হতে হবে টেকনিক্যালি সাউন্ড বা ভালো টেকনিক্যাল হ্যান্ড ওভার হতে হবে বা টেকনিক্যালি অপারেটেড হতে হবে প্রজেক্টটা। সাথে সাথে এটা ফাইন্যান্সিয়াল, যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়াল সাস্টেইনাবিলিটি থাকতে হবে। আর ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি রাখার জন্য অ্যাকাউন্টিংটা করতে হবে। ঠিক আছে, আর ভালো টেকনিক্যাল সাউন্ড নিতে হলে ইঞ্জিনিয়ারিং হতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাকাউন্টিং যে তাদের ভিতরে একটা কোলাবোরেশন আছে, স্ট্রং কোলাবোরেট বা বন্ডনেস আছে। ঠিক আছে, অল প্রজেক্ট আর বিজনেস এন্টায়ার রিলেশনশিপ বিটুইন ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে, একই অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করেছি, ইঞ্জিনিয়ারিং এবং অ্যাকাউন্টিং এর ভিতরে সাদৃশ্য, বৈসাদৃশ্য, তাদের ভিতরে গুরুত্ব, সেই সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখি, আমরা এখানে একটি ডায়াগ্রাম দেখছি। এটা সাধারণত অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে রুলস বা যে রেগুলেশন গুলো মেনটেন করা হয়, অর্থাৎ অ্যাকাউন্টিং তার যে কার্যকলাপগুলো সম্পাদন করে, সেই কার্যকলাপগুলো কোনো না কোনো নির্দিষ্ট রুল ফলো করে করা হয়। সে রুলস গুলি আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। কি কি রুলস আছে দেখেন। প্রথমে দেওয়া আছে আইএএসসি, তার মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা 1973 সালে এস্টাবলিশ হয়েছিল। এস্টাবলিশড হয়েছিল ইউকে, লন্ডন। আর আরেকটি প্রতিষ্ঠান আছে এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। এটা হয়েছিল আমেরিকাতে। ঠিক আছে, তো আমরা এখন আলোচনা করি যে আইএএসসি টা কি। আইএএসসি একটা ইন্টারন্যাশনাল একটা কমিটি, যে কমিটি তারা রুলস এবং রেগুলেশনটা তৈরি করে যে কিভাবে অ্যাকাউন্টিং এর কার্যকলাপ গুলো করা যায়। ঠিক আছে, যে দে ট্রাই টু ডেভেলপ accounting rules, regulation, and procedure to completely count the accounting। ঠিক আছে, তো এই আইএসসি
আপ টু 2000 সাল পর্যন্ত দে ইস্টাবলিশ অর পাবলিশড 41 রুলস অন অ্যাকাউন্টিং প্রসিডার। 41, কতটি? 41, অর্থাৎ 2000 সাল পর্যন্ত তারা 41টি রুলস তারা জারি করেছে অথবা তৈরি করেছে। ঠিক আছে। অ্যান্ড দেন ইন দা পিরিয়ড অফ 2000, জুলাই 1, অর্থাৎ 2000 সালের জুলাই মাসের দিকে এসে এই আইএএসসি আইএসবি নামে রূপান্তরিত হয়েছে। আইএএসবি নামে রূপান্তরিত হয়েছে 2000 সালে। 2000 সালের পরে আইএএসবি যে রুলস এবং রেগুলেশন গুলো তৈরি করেছে তার নাম হবে আইএফআরএস। আইএফআরএস, দ্যাটস মিন at first the committee was established by 1973 as the name of International Accounting Standard Committee, IASC, then IASB. Ultimately, we can IASC developed IAS and IASB developed IFRS. IFRS is a modern or updated rules and regulation of accounting. Okay. তো এই যে আইএফআরএস এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা রুলস। এই ইন্টারন্যাশনাল রুলস আমাদের দেশে আমাদের দেশে এগুলো অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্ট করে তার নাম দেওয়া হয় বিআরএফএস। আর এগুলো অ্যাডজাস্ট করে কারা? আইসিএবি এবং আইসিএমএবি। বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ আর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ বাংলাদেশ। তারা ইন্টারন্যাশনাল রুলস গুলোকে শর্ট আউট করে অথবা অ্যাকোমোডেট করে সেগুলোর নাম দেয় বিএফআরএস। অন্যদিকে এফএএসবি 1973 সালে আরেকটি প্রতিষ্ঠান যেটা আমেরিকা তৈরি করেছিল, তারা যে রুলস এবং রেগুলেশন গুলো তৈরি করে সেগুলোকে বলা হয় জিএএপি, গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এইগুলো আমেরিকাতে ফলো করে। তাহলে আমেরিকা যে রুলস আর রেগুলেশন তৈরি করা হয় তাকে বলা হয় গ্যাপ। আর এই গ্যাপটা শুধুমাত্র আমেরিকায় ফলো করে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং প্রসিডার বা কার্যকলাপকে পরিচালনা করার জন্য। This is the briefly discussion about accounting rules and regulation. On the basis of we maintain the accounting activities or accounting procedure. Clear? I think you are clear. তো এখন আমরা দেখি যে এই আইএফআরএস টা কি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং কিছু রুলস বা নীতিমালা। সেই রুলস বা নীতিমালা গুলো কেমন আমরা দেখি সেই সংক্রান্ত। তো সেই সংক্রান্ত দেখার আগে আগে দেখি আমরা যে আইএফআরএস ইজ আপডেটেড যে রুলস এগুলো কোন কোন দেশে বিদ্যমান আছে। ঠিক আছে। দেখেন আইএফআরএস 144টা কান্ট্রিতে তারা ফলো করে আইএফআরএস আর ম্যান্ডেটরি ভাবে। আর অনুমোদন আছে আইএফআরএস পৃথিবীতে 12টি দেশে। আর এখনো তারা অবজারভেশনে রেখেছে আইএফআরএস 9টা দেশে। আর একটি দেশ তারা প্রয়োজন বোধ ফিল করছে যে আমাদের এখানে এটা চালু থাকার দরকার, এইভাবে তারা প্রয়োজন বোধ করছে একটি দেশ। তো কোন কোন দেশ বা কতটি দেশ আইএফআরএস ব্যবহার করে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া হলো। এখন দেখি আইএফআরএস গুলো কি, এগুলো আসলে। তো এখান থেকে 17টি আইএফআরএস দেওয়া আছে। এক নাম্বারটা দেওয়া আছে যে ফার্স্ট টাইম তারা অ্যাডাপশন করেছে, আইএএস কে ফার্স্ট টাইম অ্যাডাপশন করেছে সেই সংক্রান্ত। 2 নাম্বার যে শেয়ার বেস পেইড, যে শেয়ার মার্কেট বা শেয়ারে কিভাবে এই কার্যকলাপ গুলো করা হয় সেই সংক্রান্ত 2তে বলা হয়েছে আইএফআরএস শেয়ার বেস। বিজনেস কম্বিনেশন আইএফআরএস 3তে বলা হয়েছে, যেমন যে একাধিক বিজনেস প্রতিষ্ঠান তারা একত্রে কাজ করে।
কিভাবে একত্রে হতে হবে, কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত এখানে ডিটেলস বলা হয়েছে। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট সংক্রান্ত যে নিয়ম নীতিমালা আছে সেগুলো বলা হয়েছে 4 নম্বরে, IFRS 4। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউ অপারেশন, অর্থাৎ ইঞ্জিনিয়ার যদি তার অপারেশন বন্ধ করে দেয় বা তার প্রতিষ্ঠান যদি ডিসকন্টিনিউ করে দেয়, সেক্ষেত্রে নন কারেন্ট যদি অ্যাসেট থাকে সেগুলি কিভাবে হিসাব নিকাশ করা হয় সেই সংক্রান্ত বিস্তারিত এখানে বলা আছে। এক্সপ্লোরেশন ফর দ্য ইভ্যালুয়েশন অফ মিনারেল রিসোর্স, মিনারেল রিসোর্সকে কিভাবে এক্সপ্লোরেশন করা হবে, কিভাবে ইভ্যালুয়েশন করা হবে এই সংক্রান্ত 6 বলা হয়েছে। এইভাবে IFRS 7 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তারপরে অপারেশন সংক্রান্ত বলা হয়েছে। তারপরে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে 10 বলা হয়েছে IFRS। জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, যদি যৌথভাবে কোনো বিজনেস করা হয়, বিজনেস করতে উদ্যোগী হওয়া হয়, সেক্ষেত্রে তার যে বিধিবিধান আছে সেখানে বলা হয়েছে। ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ইন দা আদার্স, অর্থাৎ অন্য একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের উপরে কতটুকু ইন্টারেস্ট হবে, কিভাবে হবে সেই সংক্রান্ত এখানে বলা হয়েছে। ফেয়ার ভ্যালু মেজারমেন্ট সংক্রান্ত এখানে বলা হয়েছে। ফেয়ার ভ্যালু মেজারমেন্ট মিনস যে, যে ডিভাইসে বা আপনার যে টুলস, ইঞ্জিনিয়ারিং যে টুলস আছে, যে ভেহিকেল বা ডিভাইস আছে, তার সাধারণত দুইটা মূল্য থাকে। একটা অরিজিনাল বা হিস্টোরিক্যাল কস্ট, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মার্কেটের যে মূল্যটা, বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালুকে ফেয়ার ভ্যালু বলা হয়। আর মার্কেটে যে মূল্যটা চলমান থাকে তাকে বলা হয় ফেয়ার ভ্যালু। রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার, অর্থাৎ কাস্টমারদের সাথে রেভিনিউটা কিভাবে কন্ট্রাক্ট করতে হবে সেই সংক্রান্ত এখানে বলা হয়েছে। আর একটা আছে যে লিজ প্রপার্টি 16। লিজটা কি, মনে করেন ইঞ্জিনিয়াররা অনেক সময় তাদের ডিভাইস, খুব ভারী ভারী ডিভাইসের প্রয়োজন হয় বা ভেহিকেল বা টুলস এর প্রয়োজন হয়, সেগুলি প্রতিষ্ঠানের পক্ষে কেনা সম্ভব না। যেমন আমরা যদি তেল উত্তোলন করি, তো তেল উত্তোলন করি, অথবা ক্রেন, যেমন ভারী কোনো বস্তু ওঠানামা করার জন্য ক্রেন ব্যবহার করা হয়, ভেকু, এইগুলো সাধারণত অনেক সময় প্রতিষ্ঠানের পক্ষে ক্রয় করা সম্ভব হয় না যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়। সেক্ষেত্রে লিজ নেওয়া হয়, এটা লিজ বা লিজ হিসেবে কেনা হয়। সেই সংক্রান্ত বিধিবিধান আছে IFRS 16। তারপরে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, অনেক সময় আমাদের ইন্স্যুরেন্স করার প্রয়োজন হয়, যেমন সাধারণ বীমা, জীবন বীমা, অ্যাক্সিডেন্ট বীমা, ঠিক আছে, ফায়ার বীমা, আগুন বীমা, হ্যাঁ, এই সংক্রান্ত বিভিন্ন প্রকার বীমা করা হয়। এই সংক্রান্ত বিধিবিধান বলা হয়েছে IFRS 17। তো IFRS শুধুমাত্র রুলস এবং রেগুলেশন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং এর যে রুলস, যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিভাবে করতে হয় তার একটা রুলস আর রেগুলেশন IFRS, ঠিক আছে। ওকে, এগুলো আপনারা দেখে নিয়েন এখানে। যে অ্যাকাউন্টিং এর রুলস, যেমন IASC, তারা IAS তৈরি করে, আর IASB তারা তৈরি করে IFRS। মানে দুই ধরনের প্রতিষ্ঠান দুই ধরনের অ্যাকাউন্টিং এর রুলস আর রেগুলেশন তৈরি করে, ঠিক আছে। সেইগুলো এখানে দেওয়া হয়েছে, পার্থক্যটা দেওয়া হয়েছে এখানে। গ্যাপটা আমেরিকা তৈরি করে, আর IFRS তৈরি করে লন্ডন বা UK বেস। 110টার বেশি দেশ ফলো করে IFRS, আর গ্যাপ ফলো করে শুধু আমেরিকা, ঠিক আছে। তারপরে IFRS টা ফিফো মেথড ফলো করে, আর গ্যাপটা লিফো মেথড ফলো করে। লিফো আর ফিফোটা কি, যেমন আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা যদি কোনো
প্রোডাক্ট তৈরি করেন। ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি স্যার? ইয়েস, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে যে, লাস্ট, ফার্স্ট ইন ফার্স্ট আউট লিপো। ইয়েস, মানে একটা হচ্ছে শেষে উৎপাদন করা হলে প্রথমে প্রোডাকশন ডেলিভারি দেওয়া বেসড হয়। কোম্পানিতে ইউজ করা হয় এটা। আরেকটা হলো লাস্টে উৎপাদন করা হলে ফার্স্টে ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ, তো গ্যাপ মেথডে লিপোটা ফলো করা হয়, আর আইএফআরএস টা ফিফো ফলো করা হয়। হ্যাঁ, তো এইগুলো, এই যেগুলো আমি বললাম এইগুলো দেখেন, খুব ডিপলি দেখার দরকার নাই, যেহেতু আমরা আহ, এই ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং কোর্সটা বেসিক বা প্রিন্সিপাল ধারণাগুলো আমরা নিব এখান থেকে, ঠিক আছে? ওকে, আমরা আমরা যে কাজগুলো করব, অ্যাকাউন্টস নিয়ে কাজ করবো সাধারণত আমরা, সেই অ্যাকাউন্টস গুলোকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় মেনলি। আজকে না, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে? আজকে লোড বেশি হয়ে যাবে, ঠিক আছে? জি আজকে জি আমরা স্যার। জি আজকে স্যার, আমরা জি স্যার। আমরা আজকে জানার চেষ্টা করেছি যে অ্যাকাউন্টিং এবং ইঞ্জিনিয়ার সম্পর্ক কি? তাদের ভিতরে সাদৃশ্য, বই সাদৃশ্য কেন করা হয়, এগুলো আমরা আজকে দেখেছি। আমরা পরবর্তী ক্লাস থেকে শুরু করবো যে কিভাবে ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারদের যে অ্যাকাউন্টিং করা হয় ম্যাথমেটিক্যাল, সেগুলি আমরা দেখবো। ইঞ্জিনিয়াররা কি ম্যাথমেটিক ক্যালকুলেশন গুলো করে থাকে তাদের প্রজেক্টে, সেগুলো আমরা দেখবো আগামী ক্লাস থেকে। তো আমরা কি অ্যাটেন্ডেন্স নিয়েছি?